যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। আর ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় কাজ করা 12 জন আইনজীবীকে বরখাস্ত করেছে প্রশাসন। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলের হামলায় মারা গেছেন 2 ফিলিস্তিনি। অন্যদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় 3 জেলায় যৌথ বাহিনীর অভিযানে 30 জন জঙ্গি নিহত হয়েছেন। জানাবো রাশিয়ার ক্যান্সারের টিকার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। এরই মধ্যে দেশ জুড়ে প্রায় 1000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইইসিই এই তথ্য জানিয়েছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই অভিযান 1 সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় কাজ করা 12 জন বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এইসব আইনজীবীরা ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এই জন্য তাদের বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এইসব আইনজীবীরা সাবেক স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথের সাথে ছিলেন। তারা মূলত 2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যেই চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। জ্যাক স্মিথকে 2022 সালে বিশেষ কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয় ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার বিষয়ে তদন্তের জন্য। তবে ট্রাম্প তাকে শপথ নেয়ার 2 সেকেন্ডের মধ্যেই বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন। এর জন্য জ্যাক স্মিথ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য তিনি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নির্মাণে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের নতুন করে 4টি নির্বাহী আদেশের মধ্যে একটি হলো আয়রন ডোম নির্মাণ। স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার দক্ষিণ ফ্লোরিডার গলফ রিসর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইন প্রণেতাদের এক সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, প্রথমটি হলো অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল নির্মাণ শুরু, যা আমেরিকানদের সুরক্ষা দেবে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 1 সপ্তাহ পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফোন আলাপে মোদী বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লি পারস্পরিকভাবে লাভজনক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এআই শীর্ষ সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্যারিস ভ্রমণ করলে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে মোদী এবং ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র ইকোনমিক টাইমসকে জানিয়েছে, ট্রাম্প মোদীর বৈঠকের কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে অবৈধ অভিবাসী এবং শুল্ক নিয়ে সম্ভাব্য উত্তেজনার পটভূমিতে সব ধরনের বিকল্প বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে সিনেট ভোটে নির্বাচিত হয়েছেন 62 বছর বয়সী স্কট বেসেন্ট। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেটে এই ভোট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, এদিন স্কট বেসেন্টের পক্ষে ভোট পড়েছে 68টি আর বিপক্ষে ভোট পড়েছে 29টি। এর আগে গেল 22 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে নতুন ট্রেজারি সেক্রেটারি পদে স্কট বেসেন্টকে মনোনয়ন দেন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে হাজারো ফিলিস্তিনি। হামাস আরও 6 জিম্মিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দেওয়ার পর ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। পায়ে হেঁটে একদিনেই উত্তর গাজায় ফিরেছেন 3 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। সবার চোখে মুখে নিজ ভূখণ্ডে ফিরে আসার অভূতপূর্ব আনন্দ। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি যারা সবকিছু হারিয়ে নিজের ভূমিতে ফিরতে পেরেছেন, উচ্ছ্বাস আর আনন্দে তারা যেন সব হারানোর কষ্ট ভুলে যেতে চান। মনে হচ্ছে এক নতুন জীবন ফিরে পেয়েছি।
আমরা খুবই আনন্দিত যে আমরা নিজেদের ভূমি, আমাদের মাতৃভূমি গাজায় ফিরে যেতে পারছি। সব প্রশংসা আল্লাহর। এটা সত্যি যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত সপ্তাহের শেষেই উত্তরাঞ্চলীয় গাজার অধিবাসীদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বেঁকে বসে ইসরায়েল। তাদের অভিযোগ, বেসামরিক নারী ইহুদকে মুক্তি না দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস। এরপরই কাতারি মধ্যস্থতাকারীরা জানান শুক্রবারের আগেই ইহুদ সহ 2 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। মধ্যস্থতাকারী কাতারের এমন আশ্বাসের পর ইসরায়েল এই সিদ্ধান্ত জানায়। গাজার উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি পাচ্ছেন। ইসরায়েলের এমন বিবৃতির কথা শোনা মাত্রই ক্রসিংগুলোতে 2 দিন ধরে অপেক্ষমান ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে পড়ে। তীব্র শীত উপেক্ষা করেই হাজার হাজার মানুষ প্রবেশপথগুলোর সামনে জড়ো হয়ে যায়। গত 15 মাস ধরে যে নৈরাশ্য তাদের ঘিরে রেখেছিল তা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন তারা। এক বিবৃতিতে হামাস গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত বাসিন্দাদের ফেরার ঘটনাটিকে ফিলিস্তিনিদের একটি বিজয় এবং ইসরায়েলিদের পরাজয় বলে বর্ণনা করেছেন। 15 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি এলাকায় ফিরে তাদের বাড়িটি হয়তো আর খুঁজে পাবেন না। অনেককে তাদের স্বজনদের মৃতদেহ বের করে আনার জন্য সেই ধ্বংসস্তূপের মধ্যেই খোঁড়াখুঁড়ি করতে হতে পারে। তারপরও গাজার ভূখণ্ডের উত্তরাঞ্চলের পরিবেশ আনন্দ উদ্দীপনায় ভরপুর হয়ে আছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাসের হাত থেকে মুক্তির তালিকায় থাকা বাকি ২৬ জন জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন, এমন তথ্য জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার বলেছেন, হামাসের তালিকাটি ইসরায়েলের গোয়েন্দা তথ্যের সাথেও মিলে গেছে। হামাস এই ৮ জনকে হত্যা করেছে বলেও দাবি করেছেন তিনি, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। নিহতদের পরিবারগুলোকে এই সম্পর্কে জানানো হয়েছে বলেও জানান ডেভিড। 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে বন্দী 290 জনেরও বেশি ফিলিস্তিনির বিনিময়ে এরই মধ্যে 7 জন জীবিত নারী জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর যোদ্ধারা গত 72 ঘণ্টায় 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, যাদের প্রায় সবাই ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের কর্মকর্তা ছিলেন। সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কর্তৃপক্ষ একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের অভিযুক্ত করে, যারা নিরাপত্তা পরিষেবার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের বিরুদ্ধে নির্যাতন চালায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে 35 জনকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার 3 জেলা খাইবার, লাকি, মারওয়াত এবং কারাকে সেনা পুলিশ যৌথ বাহিনীর অভিযানে 30 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠী IS সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগ করেছে তালেবান। নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে বলে আফগান এক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী IS ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আস্তানা বানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্ত্রাসী এসব গোষ্ঠীগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে, তবে সংগঠনগুলোর প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ মদদে আবারও নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। টানা 7মবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। রবিবার বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সোমবার তার ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বেলারুশের প্রধান নির্বাচন কমিশনার ইগর কারপেঙ্কো জানান, মোট ভোটের 86.8% পেয়ে বিজয় নিশ্চিত করেছেন লুকাশেঙ্কো। তার প্রতিদ্বন্দ্বীদের কেউই 5%-এর বেশি ভোট পাননি। বেলারুশের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের মেয়াদ 5 বছরের। সেই হিসেবে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর গত 33 বছরের মধ্যে 30 বছরই দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধানদের পদে রয়েছেন লুকাশেঙ্কো।
এবছর সেপ্টেম্বরেই মিলবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা। গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকসান্ডার গিন্সবার্গ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। গিন্সবার্গ বলেন, টিকার ব্যবহার অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আগস্টের মধ্যেই অনুমোদন মিলতে পারে। এরপর আগামী সেপ্টেম্বর থেকে এই টিকা ব্যবহার করা সম্ভব হবে। এটাই বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা। টিকাটি প্রস্তুত করা হয়েছে mRNA প্রযুক্তিতে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। যাদের এর মধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। ক্যান্সার সাধারণত 3টি স্তরে থাকে: প্রাথমিক, মধ্যম ও চূড়ান্ত। প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর, তবে মধ্যস্তরে ক্যান্সার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন গিন্সবার্গ। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।